কই পুরো পার্ট তোরে খুঁজে বেড়াইতেছি। কি এখন তুই আমার খুঁজে বের করবি? আমি টি শার্ট পরা, সারা শরীরে চেন লাগানো। আরে এখনো খুঁজে পাইতেছিস না কেন? তো সেটাই বুঝলাম না। কি আরে রাখতে দাঁড়ান। হাই, কি সমস্যা তোর? এরকম খবিসের মতো আমাদের তাকে আসছিস কেন? নাকি তোর চেহারাটাই এরকম? বের কর। বের কর মানে? কি বের করব? মানি ব্যাগ বের কর। মানি ব্যাগ বের করবো মানে? ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি, তুই ছিনতাইকারী তাই না? এই মুখ সামলায় কথা বল। আমি ছিনতাইকারী না, তুই ছিনতাইকারী। কারণ একটু আগে তোর সাথে আমার ধাক্কা লাগছে, সেই সুযোগে তুই আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিছিস। এ দেখ, আমার পকেটে মানি ব্যাগ নাই। মানি ব্যাগ বের কর, চুন্নি কোথাকার। এই খবরদার আমাকে চুন্নি বলবি না। আমার পোশাক আশাক চলন বলন দেখে কি তোর আমাকে চুন্নি মনে হয়? অবশ্যই তোর চুন্নি মনে হয়। তুই হচ্ছিস ভদ্র বেশি চুন্নি। আমার মানি ব্যাগ বের কর চুন্নি। আমি তোর মানি ব্যাগ চুরি করি নাই। আর একটা ফালতু কথা বলে থাপড়া তোর কানের পর্দা ফাটাই ফেলবো আমি। আর আমার মানি ব্যাগ না দিলে আমি তোর জেলের ভাত খাওয়াবো। আমি তো তোর মানি ব্যাগ চুরি করি নাই, সো জেল জরিমানা নিয়ে আমার কোনো টেনশন নাই। সর সামনে। এই অসম্ভব। আমার মানি ব্যাগ ফেরত না দিয়ে তুই এখান থেকে এক পাও যাইতে পারবি না। ভালোই ভালো মানি ব্যাগ ফেরত দে, তাহলে আমার বন্ধু বান্ধবদের খবর দিয়ে একদম গণধোলাই খাওয়ামু। কি বললি তুই? আমারে গণধোলাই খাওয়াবি? আমি এখন আমার বান্ধবীদেরকে ফোন দিয়ে তোকে মেলি ধোলাই খাওয়াবো, দেখ তুই। হ্যাঁ রিয়া, বল দোস্ত। 7 নাম্বার সেক্টরে তাড়াতাড়ি আয়। একটা ফালতু ছেচ্চর ছেলে আমাকে এখানে অ্যাটাক করছে। বখাটে অ্যাটাক করছে? তুই কোনো চিন্তাই করিস না, তুই ওখানেই দাঁড়া, আমরা সবাই আসতেছি। ওকে। এই 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 হ্যাঁ বল। 7 নাম্বার সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হইছে। জলদি পোলাপান নিয়ে আয়। কি কইলি? তোর ঝামেলা হইছে? আমি এক্ষুনি সবাই নিয়ে আসতেছি। ওকে, আইতেছে আমার বন্ধুরা। এখনো সময় আছে, মানি ব্যাগ ফেরত দে, নাহলে তোর এমন পিটান পিটাইবো তোর বাপের নাম ভুলাই দিব। আমার বাপের নাম ভুলাবে? আমার বান্ধবীরা তোরে এমন মাইট দিবে তোর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি তুই। ওকে ওকে। এই বন্ধু! তোর লগে ঝামেলা করতেছে কও খালি। আইডিয়া কি হইতাছে এখানে? কথা কম, অ্যাটাক। গুড জব বয়েজ। তোর বান্ধবীর এখন আমার বন্ধুদের হাতে বন্দি। এবার তোর কি হবে চুন্নি? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। এতগুলা ছেলের সাথে আমাদের লাগতে আসা উচিত হয়নি। আম সরি। না না, তুই তো এতক্ষণ অনেক বড় বড় কথা বলছস। তোর তো এইভাবে ক্ষমা করা যাবে না। তুই কানে ধরে আমার কাছে মাপ চাবি, তারপর তোর আমি মাফ করবো। এই যে আমি কানে ধরে মাপ চাচ্ছি। আম সরি, প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। গুড, ভেরি গুড। এবার আমার মানি ব্যাগ ফেরত দে। আরে কি বলতেছিস তুই? এই মেয়ে তোর মানিব্যাগ দিবে কোত্থেকে? তোর মানিব্যাগ তো আমার কাছে। আমার মানি ব্যাগ তোর কাছে গেল কিভাবে? আরে আমরা যে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, তো চায়ের বিল দেওয়ার সময় তোর পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল। এরপর তো তোর আমি অনেকবার ডাকলাম, তুই তো আমার কথাই শুনলি না। ফোনে কথা বলতে বলতে এদিকে চলে আসলি। ধর, এই যে তোর মানিব্যাগ। এই তো আমার মানি ব্যাগ। দোস্ত বাদল, মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হয়েছিলাম? ও মনে আছে, কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন? মনে হইতেছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব। দৌড়া! ওরে আল্লাহ রে! দোস্ত, বিয়ার পরে কাটা একটু কম করে খাইস। ঠিক আছে বেটা, বিয়ের পর আমার কাটা খেতে বকে। কারণ বিয়ার পরে তুই তো আর মানুষ থাকবি না, বউয়ের ভয়ে বিলাই হয়ে যাবি, তখন তো শুধু কাটাই খাবি। বিয়ের আগে তো একদিনও ব্যায়াম করস নাই, বিয়ের পরে তোর রেগুলার ব্যায়াম করতে হইব। ব্যায়াম করবো কেন? আমি বিয়ের আগেও করি না, বিয়ের পরেও করবো না ব্যায়াম। বিয়ের পরে ব্যায়াম করবো না, বিয়ের পরে তো ঠিকই বউয়ের কথায় উঠবস করবি, হইলো না ব্যায়াম? এই ফল নাস কেন? ফলমূল আরে বেশি করে খাওয়া, ওর শরীরে অনেক রক্তের দরকার। ঠিক আছে না কস বেটা, আমার শরীরে প্রচুর রক্ত আছে, রক্ত লাগবে কেন? কারণ বিয়ের পরে তোর বউ তোর ঘাড়ে উঠে রক্ত চুষে খাইবো। আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে কাকা? গরুর মাংস কি লবণ বেশি হয়েছে? আমরা ম্যানেজ করে নেব নে। আরে না, গরুর মাংস লবণ বেশি হয় না, আমার ভাইয়া পালায়া গেছে। আল্লাহ
আব্বা আপনি কি বলছেন? আমার হবু বউ মারা গেছে মানে তার মানে আমার বিয়ে হইব না। আমার মহল্লার লোকজন আত্মীয় স্বজন কারো সামনে তো আমার মান সম্মান থাকবো না। আমার বউ মারা গেছে গা। আমার মা অপেক্ষা করতেছে বাড়ির মধ্যে। আমার বউ মান করবো কই? আমার মাথা দিয়ে ডাউনে দোস্ত, আমার মাথা অ্যাটাক করবো, আর অ্যাটাক করবো দোস্ত। আমি কি করবো? আমার বিয়ে কই? আমার বউ কই? আব্বা আব্বা আমার বউ কই? চুপ কর। আমি তোর বন্ধু রাজ বাইচা থাকতে তোর এই বিয়ে ভাঙে যেতে দিব না। আমি ওই মেয়ের খুঁজে নিয়ে আসবো। কাকা, আপনার মেয়ে কোন দিক দিয়ে পালাইছে? আরে পিছনের দরজা দিয়ে পালাইছে, মানে দক্ষিণ দিকে গেছে। বাদল, সীমান্ত, চল ওই মেয়ের খুঁজে নিয়ে আসি। যাও যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আব্বা আব্বা আমার বউকে দেখা। আব্বা আমি কি করবো? আব্বা ওই ছাড়া আমার আব্বাটা কইছে আমার মায়ের লগে তোর বিয়ে হইছে। যদি খুঁজে লয়ে তাহলে আব্বা হইবেন। আচ্ছা খুঁজে লয়ে বিয়ে হইলে তারপর আবার বউ না চুপচাপ বউ। হ্যালো ভাই, আপনার মেয়ে যেখানে মনে হয় সেখানে যাক, ওটা আমার দেখার ব্যাপার না। আমার টাকা কিন্তু খারাপ। ওই মিয়া খালি টাকা টাকা করেন কি? আমার মাইয়া পলাই গেছে আর আপনার টাকা লয়ে আইছে, চুপচাপ বসে থাকেন। আরে মিয়া আরেকটা বিয়া থেকে হানাইছি, এটা ইতরামি নাকি? এত কথা কয়েন না, দরকার হলে ওই বিয়া করে তারপরে হেলে আইবেন। চুপচাপ বসেন, কথা কয়েন না। কাকা বাউন কি বন্ধ? আমার মাইয়া পলাই গেছে আর আছে খাওয়ান না, চুপচাপ বসে জায়গায়। এই খারাপ, এই রাজ পায়ে গেছি। আনন্দ, এই খারাপ, এই নাম, এই নাম। তুই নাম না, আমি আমার বান্ধবীর ছেড়ে কোথাও যাবো না। যাবি না? তাহলে একটু চুমা দেবো। এই তোর এত বড় সাহস, তুই আবার আমার রিক্সার সামনে এসে দাঁড়াইছিস? ও, তাহলে এই তুমি সেই তুমি। ওই দিন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য সরি। তবে এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না তুমি। কোনটা ঠিক হচ্ছে না? তুমি যেটা করতেছো সেটা ঠিক হইতেছে না। চলো আমার সাথে চলো। তোর সাথে যাবো মানে? এই তোর সাথে আমি কই যাবো? কোথায় আবার? বিয়ের আসরে। খবরদার মুখ সামলায় কথা বলবি। আমি তোর সাথে বিয়ের আসরে যাবো কেন? আরে বিয়ের আসরে কেন যাবো আবার? বিয়ে করতে। ফালতু কথা বলবি না। তোর মতো একটা অসভ্য লম্পট বেয়াদবকে আমি জীবনে বিয়ে করবো না। আমিও তোর মতো ঝগড়াটে কাল নাগিনী ডাইনিকে জীবনে বিয়ে করবো না। হ্যাঁ? বিয়ে না করতে চাইলে আমাকে তুই বিয়ের আসরে নিয়ে যেতে চাস কেন? রে আমার বন্ধু তোরে বিয়ে করবে, সেই জন্য নিয়ে যেতেছি। তুই যেরকম খারাপ, তোর বন্ধু এরকম খারাপ। আমি জীবনে তোর বন্ধুকে বিয়ে করবো না। ও, আমার বন্ধুরে বিয়ে করবি না, এই জন্য বিয়ের আসর থেকে রিক্সা করে পালাইতেছস? কি যাতা বলতেছিস? আর আমার বিয়ে ঠিক হবে কেন? আমার তো এখন মাত্র প্রেম চলতেছে, আমার তো এখন বিয়ে ঠিক হয়নি। আহ, সে বিয়ের শাড়ি পরা বিয়ের সাজে রিক্সা করে পলাইতেছে আর বলে কি তার নাকি বিয়েই ঠিক হয় নাই। এত কথা বলার দরকার নাই। চল, আমার বন্ধু তোর জন্য অপেক্ষা করতেছে। কে তোরা দাঁড়ায় আছিস কেন? ধরো রে। এই খবরদার, আমার ধরলে আমি কিন্তু রাস্তার মধ্যে এমন এক চিৎকুট দিমু, মানুষ জড়ো করে তোদেরকে গণপিটুনি খাওয়াবো বললাম। বন্ধুরে, ওই মেয়ে যদি শীতকাল চেঁচামেচি করে তাহলে কিন্তু লোকজন আম করে চিন্তাকারী মনে করা ইচ্ছা মতো গণদোলা দিতে পারে। ঠিকই তো বলছিস। তাহলে কোনো উপায়? উপায় একটা আছে, ওর হাত মুখ বাইন্ধা লই যে কোনো আওয়াজই করতে পারবো না। দাঁড়ায় আছিস কেন? বান। এই না। এই চুপ, আর কথা কবি না। চুপ। এই বান, এই হাত বান। স্যার, স্যার আপনি আমার বান্ধবীকে বাঁচান। কি হয়েছে আপনার বান্ধবীর? আর কোনো ভয় নাই। বিয়ের পাত্রী নিয়ে আসছি, বন্ধু তোর বিয়ে হবে, বাচ্চা বলে দেবো। দোস্ত তোর অনেক ধন্যবাদ দোস্ত, তুই আমার মান সম্মান বাঁচালি দোস্ত। আব্বা বিয়ে হইব আব্বা। আরে রাখো তোমার ধন্যবাদ। ওই মিয়া, এই তুমি কার মেয়েরে ধরে নিয়ে আসছো? কারে নিয়ে আসছি মানে? আপনার মেয়েরে নিয়ে আসছি। আরে এটা তো আমার মেয়ে না। হাই হাই, কি বলেন? এটা আপনার মেয়ে না, তাহলে কার মেয়ে সে? আরে এটা কার মেয়ে আমি কিভাবে কমো? আব্বু, তুমি বলে আমারে খুঁজতেছো? এই যে আমার মেয়ে চলে আসছে। আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাইছো। এই হারামজাদি, তুই কই গেছিলি? আব্বু, বাথরুমে গেছিলাম। তুমি তো জানোই বাথরুমে গেলে আমার অনেক টাইম লাগে। তা এত পেরেশান হইছো কেন? হায় হে রে, ওই বলে বাথরুমে গেছিল। পুরা বাড়ি খুঁজে আমি তোরে পাই নাই। আমি মনে করছি তুই পালায় গেছিস গা। যাক গা, তুই যখন আইছস কাজী সাহেব বিয়া পড়ান। আরে রাখেন আপনার বিয়া।
আয় হায়, এটা যদি আপনার মেয়ে না হয় তাহলে কার মেয়ের আমি তুলে নিয়ে আসলাম? ও কি মুখ হাতের বান্ধন খুলে দে। শয়তানের বাচ্চা, এই আপনি আমার থাপড় মারলেন কেন? তোরে কতবার করে বলছি আমি যে আমি তোর বন্ধুর হবু বউ না, আমার সাথে কারো বিয়ে ঠিক না, তারপর তুই আমাকে জোর করে তুলে নিয়ে আসছিস কেন? আমার কি দোষ? আপনি কেন নতুন বউ সাজা রিক্সার মধ্যে ঘুরতেছিলেন? এদিক দিয়ে আমার বন্ধুর বউরে খুঁজে পাইতেছি না, আমি তো ভাবছি আপনি আমার বন্ধুর বউ, এই জন্য তুলে নিয়ে আসছি। আরে বলদের বাচ্চা, আজকে আমার একটা ফটো শুট ছিল, সেজন্য আমি বউ সেজে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তুই আমাকে না বুঝে জোর করে তুলে নিয়ে আসছিস, আমি তোকে খুন করব। আইনকেও নিজের হাতে তুলে নেবেন না, পুলিশ চলে আসছে। পুলিশ আপনাদের সকল সমস্যার সমাধান করবে। বলেন আপনাদের কার কি সমস্যা? স্যার, এই শয়তানের বাচ্চা আমাকে জোর করে তুলে নিয়ে আসছে স্যার, আমাকে কিডন্যাপ করছে স্যার, এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। জি স্যার, এই সেই হারামজাদা যে আমার বান্ধবীকে রিকশা থেকে কিডন্যাপ করে নিয়ে আসছে, আপনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করেন। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে মানুষকে কিডন্যাপ করেছিস? না 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 স্যার, বিশ্বাস করে না, আমি ওনাকে কিডন্যাপ করি নাই, এটা একটা ভুল বোঝাবুঝি। আপু, আমি তো আপনাকে কিডন্যাপ করি নাই, একটু পুলিশ ভাইয়াকে বুঝাই বলেন না। আচ্ছা, এতক্ষণ আমাকে তুই তুকার করে গালিগালাজ করতেছিলি, পুলিশ ভাইয়া আসার পর এখন আমি আপু হয়ে গেছি। ঠিক আছে, আমি স্যারকে বুঝিয়ে বলছি। স্যার, এই ছেলেটা খুব খারাপ ছেলে, আমাকে স্যার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেজন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে স্যার। আমার সর্বনাশ হওয়ার আগে আপনি চলে আসছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, নাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। কি আল্লাহ, এসব আপনি কি বলতেছেন আপু? আমি যা বলছি একদম সুস্থ মাথা এবং সুস্থ মস্তিষ্কে বলছি স্যার। এই হচ্ছে একজন দাগি কিডন্যাপার, আমাকে জোর করে তুলে নিয়ে আসছে স্যার। একে থানায় নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন জীবনে যাতে আর কোনোদিন কোনো ছেলে কোনো মেয়েকে কিডন্যাপ করতে না পারে। চল থানায় চল, মেয়ে মানুষ কিডন্যাপ করার স্বাদ তোমার দেখাইতেছি। চল কংগ্রেচুলেশন, শুভ বিবাহ। কাজী সাহেব, বিয়ে পড়া। আরে কি ব্যাপার, তুমি আমাকে দেখে দরজা লাগাই দিচ্ছ কেন? রোহন, রোহন প্লিজ দরজা খোলো। কি সমস্যা রোহন? আমি কালকে রাতে থেকে তোমাকে কল দিচ্ছি, টেক্সট করতেছি, তুমি আমার ফোন ধরতেছো না, টেক্সটের উত্তর দিচ্ছ না কেন? কারণ আমি কোনো নষ্টা মেয়ের সাথে কথা বলবো না, সেই জন্য তোমার কল ধরছি না, তোমার টেক্সটের রিপ্লাই দিচ্ছি না। নষ্টা মেয়ে? তুমি নষ্টা মেয়ে কাকে বলছো রোহন? তোমাকে নষ্টা মেয়ে বলছি। তুমি কি নিজেকে দুধে দোয়া তুলসী পাতা মনে করো? না, আমি দুধে দেওয়া তুলসী পাতা মনে করি না, কিন্তু আমি নিজেকে একটা গোলাপ ফুল মনে করি। কিন্তু তুমি আমাকে নষ্টা মেয়ে বলছো কেন? তোমাকে নষ্টা মেয়ে বলছি কারণ কালকে একটা মাস্তান তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, তোমাকে তুলে নিয়ে গিয়ে সে তোমার সর্বনাশ করছে, এই জন্য তুমি নষ্টা। ওই ছেলেটা যে আমাকে তুলে নিয়ে গেছে সে ভাবছে আমি তার বন্ধুর হবু বউ, আমাকে তার বন্ধুর হবু বউ ভেবে তুলে নিয়ে গেছিল। তারপর তো ঘটনাটা সলভ হয়েছে, পুলিশ এসে ওই ছেলেকে ধরে নিয়ে গেছে। কি বললা? ওই ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে? তার মানে নিশ্চিত ওই ছেলে তোমার সর্বনাশ করছে, নাইলে তো পুলিশ এমনি এমনি তাকে ধরে নিয়ে যেত না। না 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 না, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, এখন এই মুহূর্তে তোমার সাথে আমার ব্রেকআপ। রোহন প্লিজ বিশ্বাস করো, ওই ছেলে আমার কোনো ক্ষতি করতে পারেনি, আমি তোমার আছি, তোমারই থাকবো। আই লাভ ইউ রোহন। বাট আই হেট ইউ। প্লিজ তুমি এখান থেকে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। অসম্ভব, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না, আমি তোমাকে ভালোবাসি। তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রোহন। হওয়ার কথা ছিল, কিন্তু এখন তোমার আর আমার বিয়ে হবে না। যে গুন্ডা তোমার সর্বনাশ করছে, যাও তাকে গিয়ে বলো তোমাকে বিয়ে করতে, কারণ তোমাকে এখন ওই গুন্ডা ছাড়া আর কোনো ভালো ছেলে বিয়ে করবে না। না না রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বিশ্বাস করো, ও আমার কোনো ক্ষতি করেনি, আমার কোনো সর্বনাশ করেনি। প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ প্লিজ। সরি, আমি তোমাকে বিশ্বাস করতে পারলাম না। গুড বাই। রোহন, রোহন প্লিজ দরজা খোলো, প্লিজ বিশ্বাস করো, কেউ আমার সর্বনাশ করতে পারেনি রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোহন প্লিজ দরজা খোলো। বাচ্চা রাজ, তোর জন্য আমার এতদিনের সম্পর্ক ব্রেকআপ হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে, আমি তোকে খুন করবো। স্যার, স্যার আপনি আমার বন্ধুর সাইরা দেন স্যার, আমার বন্ধু নির্দোষ, সে কোনো দোষ করে নাই। ওই মেয়ে যা বলছে স্যার সবই মিথ্যা কথা, সব বানোয়াট কথা স্যার, আপনি আমার বন্ধুর সাইরা দেন স্যার। স্যার ও সব ঠিক কথা স্যার, আমার বন্ধু কিডন্যাপ করার মতো পলাই না, আপনি দেখেন কত মাসুম চেহারা, ও কত ভালো ছিল স্যার, আপনি ওরা ছেড়ে দেন স্যার। স্যার সাইরা দেন আরে স্যার, বাজার, আপনি স্যার, স্যার, আরে পাসার, আমার পা ধরে কোনো লাভ নাই।
যে মেয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে সেই মেয়ে এসে অভিযোগ না তোলা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না, আপু চলে আসছে, আমাকে চারা নিতে চলে আসছে। আপু আমি জানতাম আপনি খুবই মায়াবী, দয়ালু, পরোপকারী। আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে এটা আপনি কখনোই হইতে দিতে পারবেন না। আমাকে ছাড়াই নিবেনি আপনি, আমি জানি। ধন্যবাদ আপু। স্যার তালাটা খুলে দেন। আমি তোকে এখানে ছাড়া নিতে আসি নাই, আমি এখানে আসছি তোকে খুব। আপনি কি করেন? আপনি ওরা ফোন করতে যাচ্ছেন কেন? স্যার তার জন্য আমার এত বছরের বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে স্যার। আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে স্যার। এখন আমার বেঁচে থেকে আর কি লাভ? যেহেতু আমি মরেই যাব, সেহেতু ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। কি বলতেছেন আপনি? আমার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কেন? আমি তো তার কাছে গিয়ে উল্টাপাল্টা কিছুই বলি নাই। কারণ কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করছিস সেই জন্য। আল্লাহ কত বড় মিথ্যা কথা! আমি নাকি তার ইজ্জত সম্মান সব নষ্ট করছি? স্যার বিশ্বাস করেন, চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু রাজের কোনো কলঙ্ক নাই। ওরে দেখেই তো আমার পছন্দ হয় নাই, ওর ইজ্জত নষ্ট করবো কি? ওর তো আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না। এই মেয়ে যে অভিযোগ বলতেছে, যে কথা বলতেছে, সবকিছু মিথ্যা, বানোয়াট, তার সাজানো নাটক। স্যার আপনি বলেন, আমি কি একজন অভিনেত্রী? আমি কেন নাটক করব? আর স্যার একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার? সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে স্যার। এখন আপনি বলেন, এই সমাজ, এই এলাকার মানুষ, এই পাড়া মহল্লার মানুষ কি আমাকে অ্যাকসেপ্ট করবে স্যার? স্যার আমার তো মনে হয় আমার আর কোনোদিন বিয়ে হবে না স্যার, কোনোদিন না। তোর বিয়ে হবে? তোর আমি বিয়ে করাইতেছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করব। বিয়ে করবি? আয় বিয়ে কর আমারে। অসম্ভব, তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করব না। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমি তোর ফাঁসি চাই স্যার। দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আপনি তাকে ফাঁসি দেন স্যার। সে যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট না করতে পারে, কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে স্যার। আমি তার ফাঁসি চাই স্যার, ফাঁসি চাই। থামেন। তুই নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না? এইবার তুই বুঝবি নারী নির্যাতন মামলা কি জিনিস। ম্যাডাম আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ দিয়ে যান, পরেরটা আমরা দেখতেছি। আসুন। বন্ধুরে, এই মেয়ে যদি তোর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে তাহলে তো তোর আজীবন ধরে এই জেলখানার ভিতরে পয়সাগুলো মরতে হবে। না না দোস্ত, আমি সারা জীবন জেলে পয়সা মরতে চাই না। তোরা এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আব্বার কাছে যা, আব্বারে গিয়ে বল ভালো একটা উকিল ধরতে, আমার এখান থেকে বাইর করতে বল। ঠিকই কইছিস বন্ধু, আঙ্কেল এখন শেষ ভরসা। চল আমরা আঙ্কেলের কাছে যাই। শালি তুই আমার নামে মিথ্যা অভিযোগ করতেছস? দাঁড়া একবার জেল থেকে বাইর হয়ে নেই, তোর খবর আছে। আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল, কি বলতে চাও? আঙ্কেল আপনার সাথে একটা জরুরি কথা আছে আঙ্কেল। বলতে থাকো, আমার কান খোলা আছে। আঙ্কেল রাজ তো জেলে। রাজ? কোন রাজ? আঙ্কেল আপনার ছেলে রাজ। রাজ নামে আমার কোনো ছেলে আছে বলে জানা নাই। আমি তো রাজ নামে কাউরে চিনি না। হ্যাঁ আঙ্কেল কি বলছেন? আপনি রাজকে চিনেন না? তাহলে সে কে, কার ছেলে? কার ছেলে সেটা তার মাকে গিয়ে জিজ্ঞেস করো। সে যে আমার ছেলে না সে ব্যাপারে আমি নিশ্চিত। আঙ্কেল আমরা জানি আপনার এটা মুখের কথা, এটা মনের কথা না, এটা আপনার রাগের কথা, এটা আপনার সত্য কথা না। রাজে আপনার সন্তান, আপনার ছেলে, সেটা আমরা জানি আঙ্কেল। আঙ্কেল রাগ অভিমান ছেড়ে আপনি আপনার ছেলেকে জেল থেকে সরায় নিয়ে আসেন আঙ্কেল। আপনার ছেলের আর জেলের ভিতরে মশার কামড় খাইতে খাইতে আব্বা আব্বা করে চিৎকার করে আপনার জন্য কান্নাকাটি করতেছে আঙ্কেল। আপনি তাড়াতাড়ি সরায় নিয়ে আসেন। হ্যাঁ আঙ্কেল, রাত্রে আপনাকে এত ভালোবাসা আগে জানতাম না। পুলিশ পিটাইলে মানুষ মাগো মাগো বলে কাঁদে, আর রাজ আব্বা গো করে কাঁদতেছে। কি প্রেম, কি ভালোবাসা তার বাবার জন্য। আঙ্কেল আপনাদের বাবা ছেলের ভালোবাসা নষ্ট করেন না আঙ্কেল, আপনি রাজকে ছাড়িয়ে নিয়ে আসেন আঙ্কেল। এইসব চাপাবাজি বন্ধ করো। আমি রাজকে ছাড়াই আনতে কোথাও যাব না। আমি এখন নাস্তা খাবো, তোমরা যাও। আপনি এটা কি বলছেন? আপনার একমাত্র ছেলে জেলে পচে মরবে,
অথচ আপনি আপনার ছেলেকে ছাড়ে আনবেন না। আঙ্কেল, আপনি এত নিষ্ঠুর! হ্যাঁ, আমি নিষ্ঠুর। সে যদি আমার ছেলে হইতো তাইলে আমার কথা শুনতো, আমি যেইটা বলতাম সেইটা শুনতো, আমি ডাইনে যাইতে বললে ডাইনে যাইতো, বাই যাইতে বললে বাই যাইতো। কিন্তু সে আমার কোনো কথা শুনে না, আমার কোনো কাজ করে না। তাই সে জেলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিছি রাজ নামে আমার কোনো ছেলে থাকবে না। নাই, দরকার হয় আমি আরেকটা বিয়ে করে আমি আরেকটা ছেলে পয়দা করব। খবরদার আঙ্কেল উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি রাজকে ছাড়াই নিয়ে আসেন, না হলে না হলে কি? না হলে আঙ্কেল আপনার পায়ে ধরে কান্নাকাটি করা আরম্ভ করবো। যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনি রাজরে সারায় নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনারই পা আমরা ছাড়বো না আঙ্কেল, আমরা ছাড়বো না আঙ্কেল। এই দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে, রাজকে গিয়া বলবা আমার বান্ধবীর মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে খুবই পছন্দ হয়েছে। সে যদি তাকে বিয়ে করতে রাজি হয়, আমি উকিলের সাথে কথা বইলা তাকে সারাই আনার ব্যবস্থা করব। আর না হলে সারা জীবন জেলে পচে মরতে হবে। যাও, গিয়া বলো, যাও। দোস্ত, তোর আইসস মশার কামড়ে আমি শেষ। আমার মনে হয় ডেঙ্গু হইব দোস্ত কোনো সময়। আব্বা কই? আব্বা আসে নাই? আসে নাই? আয় হায়, বলিস কি? আব্বা আসে নাই কেন? সারা জীবন তোর বাপের কোনো কথা তুই শুনস নাই, যেইভাবে চলতে বলছে কোনোদিন চলস নাই। এখন তোরে তোর বাপ জেল থেকে ছাড়াইতে কেন আসবে? ঠিকই বলছিস। কেন যে সারা জীবন আব্বার কথা শুনলাম না, আব্বার কথা মতো চললাম না। আব্বার কথা মতো চললে আজকে আমার জেলে আসতে হইতো না। এ কানে ধরতেছি, জীবনে কোনোদিন আব্বার কথার অবাধ্য হবো না। যতদিন বাইচা থাকবো আব্বার কথা মতো চলবো। শোন, তোর আব্বা একটা শর্ত দিছে, তুই যদি তার সত্য মানুষ তাহলে তোর আব্বা তোর এতে ছাড়াই নিয়ে যাবো। কি শর্ত দিচ্ছে? শোনো বন্ধু, তোমার বাবার পছন্দের একটা মেয়ে আছে, আর তুই যদি সেই মেয়েরে বিয়ে করস তাহলে তোর বাবা এসে তোর এতে ছাড়াই নিয়ে যাবো। অসম্ভব। চিনি না জানি না একটা মেয়ের বিয়ে করতে বললেই হইলো যে আমি বিয়ে করবো। আর মেয়ে মানুষ একটা হারামি জাত। এক মেয়ের জন্য আমি কিছুক্ষণের জন্য জেলে আছি, আরেক মেয়ের বিয়ে করে আমি সারা জীবনের জন্য সংসার নামক জেলে ঢুকি। জীবনও না, আমি কোনো মেয়ের বিয়ে করবো না। ঠিক আছে, তাহলে তুই সারা জীবন জেলের ভিতরে পচে মর, আমরা তোর সাথে আর নাই। এই সীমান্ত, চল চল। না 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 না, দোস্ত দোস্ত দোস্ত, তোরা আমার ছেড়ে যাইস না। সারা জীবন জেলে পয়সা মরার চেয়ে বিয়ে করে সংসার করা ভালো। ঠিক আছে, যা আব্বারে গিয়ে বল আমি বিয়ে করতে রাজি, যেভাবেই হোক আমার যাতে ছাড়া নিয়ে যায়। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখনই যাই আঙ্কেলের সাথে এই ব্যাপারে কথা বলতেছি। আমরা আজকে সাইকেলে নিয়ে চল। কোনো টেনশন করবি না, চল। শালা ডাইনির বাচ্চা, তোর জন্য একটা অচেনা অজানা মেয়েরে আমার বিয়ে করতে হইতেছে। একবার খালি জেলখানার থেকে বের হয়ে নেই, তোর বোঝামো। আব্বা, যে মেয়েরে দেখাতে নিয়ে আসছো তার চেহারা সুরত ভালো তো? তোর চেহারা সুরত ভালো? তোমার চেহারা ভালো না, তাই আমার চেহারা ভালো না। তোর চেহারা ভালো না, তুই কেমনে আশা করস যে ওই মেয়ের চেহারা ভালো হবে? এটা কি শুরু করছস? মেয়ে আমাদের বাড়িতে এসে খাওয়া শুরু করছে। চুপ করে বসে থাক, নাইলে কিন্তু ওই যে জেল হাজত মনে আছে তো? আয় মা, আয় আয়। মিষ্টি পিঠটা ফেললি কেন? আসলে উনি দেখতে খুব সুন্দর তো, এত সুন্দর ছেলে আমি আমার জীবনও দেখিনি, সেই জন্য হাত পিছলে পড়ে গেছে। কি বললাম মা? আমার ছেলে সুন্দর? জীবনে এই প্রথম শুনলাম। তুমি বসো মা, বসো। ওই তুই দাঁড়ায় আছিস কেন? বল। চোখের সামনে ডাইনি, চোখের সামনে এত সুন্দর একটা পরী দেখছি তো। এত সুন্দর পরী আমার জীবনে কোনোদিন এত কাছ থেকে দেখি নাই, সেই জন্য দাঁড়াই গেছি। কি বললা বাবা? আমার মেয়ে পড়ি বাসার? এইটাও আমি জীবনে প্রথম শুনলাম। যাই হোক, পরিচয় করাই দিই। এই হচ্ছে আমার ছেলে রাজ। যেমন দুষ্ট তেমন শয়তানের শয়তান। জন্মের পর থেকে
কোনোদিন আমার একটা কোনো কথা শুনে নাই। আমি যা বলি তার উল্টাটা করে। আমি ডাইনে যাইতে কইলে বায়ে যায়। এই হয়েছে অবস্থা। পাঁচটা প্রাইভেট টিউটার রাইকা তাকে আমি ম্যাট্রিক পাস করাতে পারি নাই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা মারে, টো কইরা ঘুরে, তাস খেলে, জুয়া খেলে কিনা আমি জানি না, তবে মারামারি করে, সিগারেট খায়। মা, ছেলের বাবা ছেলের সম্পর্কে কি বলছো তুমি শুনতেছো? এই ছেলে তো সুবিধার না। চুপ কর, তুই নিজে খুব সুবিধান। হ্যাঁ, ও একটা ছেলে, ও মারামারি করবে, আড্ডা মারবে, সিগারেট খাবে, এটা স্বাভাবিক। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে প্রত্যেকদিন মারামারি করিস, বাসার বলিস না, না হলে মহল্লা, ভার্সিটি, দোকানপাট প্রত্যেকদিন ওর নামে বিচার আসবে। তারপরে এই মেয়ের যে রাগ, বাপ রে বাপ, একবার রাগলে বাসার জিনিসপত্র ভেঙে চুরমার। আর ঝগড়া, যে পরিমাণ ঝগড়া করতে পারে 10 জন ওর সাথে ঝগড়া পারবে না। ওর ঝগড়া করা দেখলে তোর মনে হবে আমি ওর মা না, ও আমার মা। আর তারপর হইতেছে যেই জিনিস পছন্দ করবে সেইটাই কিনে দিতে হবে। ওনার কম দামি জিনিস পছন্দ না, সব দামি দামি জিনিস পছন্দ। যেই ছেলের সাথে এই বিয়ে হবে সে তো এই শপিং করতে করতেই ফতুর হয়ে যাবে। হায় হায় আব্বা, যার সাথে আমার বিয়ে ঠিক করতেছো এই মেয়ের বিয়ে করলে তো আমার পকেট মাথা দুইটাই খালি হয়ে যাবে। না না না, এই মেয়েকে আমি বিয়ে করবো না, এই মেয়ে ভালো না। এই মেয়ে ভালো না, তুই কি ভালো? হ্যাঁ, এই মেয়ে ভালো না, এই মেয়ে ঝগড়াটা, তুইও ঝগড়াটা। এই মেয়ে মারামারি করে, তুইও মারামারি করস। এই মেয়ে রাগি, তুইও রাগি। লোহা দিয়া যেমনি লোহা কাটতে হয়, তেমনি রাগি বউ দিয়া রাগি জামাই কাটতে হইব, মানে মারাইতে হইব। তাই এই মেয়েকেই তোর বিয়া করতেই হবে। সালমা, বিয়ার দিন তারিখ ঠিক কর। আব্বা চুপ। মা, তুইও চুপ। শোন বাসার, ছেলে মেয়ে দুজনে যেহেতু দুজনকে পছন্দ না, আমার মনে হয় আর দেরি করা দরকার নাই। জোর জবরদস্তি করা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। এক কাজ কর, আগামী মাসের 1 তারিখে হলুদ আর 2 তারিখে বিয়া। আলহামদুলিল্লাহ, আমি রাজি। আঙ্কেল, যেহেতু আমাদের বিয়েটা হয়েই যাচ্ছে, আমরা স্বামী স্ত্রী হয়েই যাচ্ছি, আমি কি একটু আলাদাভাবে ওনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? না, আলাদা কথা বলতে পারি না আমি। ছি আঙ্কেল, আপনার ছেলে এমন ভীতু কেন? একটা মেয়ের সাথে আলাদা করে 2 মিনিট কথা বলতে চাচ্ছে না? ছি 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 ছি। এই, তুই না বাসার চাকলাদারের ছেলে? হ্যাঁ, বাসার চাকলাদারের ছেলে হইয়া তুই একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পাস? সি 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 সি, যা উঠ, উঠ যা। বসে রয়েছে এখনো। কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার জীবনে এতগুলো ঘটনা ঘটানোর পর কোন আক্কেলে, কোন সাহসে, কোন বুদ্ধিতে তোর বাপকে নিয়ে আমাকে বিয়ে করতে আসছিস? আমি এখানে তোর বিয়ে করতে আসি নাই, আমার আব্বা আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। তোর বাবা তোকে জোর করে আনে নাই, তুই তোর বাপের পা হাত ধরে জোর করে এখানে নিয়ে আসছিস আমাকে বিয়ে করার জন্য। কারণ তুই যেদিন আমাকে প্রথমবার দেখছিস সেদিন তুই আমার প্রেমে পাগল হয়ে গেছিস। তুই আমার রূপে দেওয়ানা, একদম পাগল মজনু হয়ে গেছিস। কি বললি? তোর রূপে আমি পাগল হয়ে গেছি? কোথায় তোর রূপ? তোর মধ্যে তো রূপের র নাই। তোকে দেখলে ছেলেরা প্রেমে পড়বে না, কারণ তোর মধ্যে রস, কষ, প্রেম, ভালোবাসা কিচ্ছু নাই। তোর মধ্যে আছে ঝগড়া, তোর মধ্যে আছে মারামারি। ছেলেরা তোকে ঘৃণা করবে, থু ফেলবে। আমিও তোকে ঘৃণা করি, থু। আরে এইটা তোর মুখের কথা, তোর মনের কথা না। কারণ তোর মন বলতেছে তুই আমাকে ভালোবাসিস, তোর চোখ বলতেছে তুই আমাকে ভালোবাসিস। ইনফ্যাক্ট এই যে তোর চোখের চাহনি বলতেছে জোরে জোরে, চিল্লায় চিল্লায় যে তুই আমাকে বিয়ে করতে চাস। কিন্তু একটা কথা তুই কান খুলে শুনে রাখ, দরকার পড়লে আমি 2 বাচ্চার বাপকে বিয়ে করব, সতীনের ঘর করব, 80 বছরের বুড়াকে বিয়ে করব, কিন্তু তারপরেও তোর মতো একটা ফালতু ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। আর তুইও কান খুলে শুনে রাখ, দরকার হলে সারা জীবন আমি বিয়ে করব না, চিরকুমার হয়ে থাকবো, তাও তোর মতো মেয়েরে আমি বিয়ে করব না। কারণ আমার বউ হওয়ার মতো তোর কোনো যোগ্যতাই নাই। কি বললি? আমার মধ্যে কারো বউ হওয়ার যোগ্যতা নাই? আরে তাইলে তো তোর জীবনে কোনোদিন বিয়ে করার যোগ্যতা নাই। কারণ তুই একটা অসভ্য, লম্পট, বাটপার, চিটার, ফালতু একটা ছেলে। তোকে জীবনে কোনোদিন কোনো মেয়ে বিয়ে করবে না। খবরদার, আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। মনে রাখিস, আমি কিন্তু মায়া মানুষের গায়ে হাত তুলি না, ডাইরেক্ট পা তুলি, একদম আমার মুখ। আমিও কোনো ছেলে মানুষের গায়ে হাত তুলি না, কিন্তু জুতা দিয়ে পিটাই। তোকে জুতা দিয়ে পিটানোর আগে তোর বাপকে নিয়ে এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। তোর এত বড় সাহস, আমার সামনে তুই জুতা তুলছস? তোর মাইরা পাগল বানাই দেবো, পাগলের রাস্তা রাস্তা ঘুরবি। এত বড় সাহস তোর! এই, তোর কত বড় সাহস!
অবস্থা তো খুবই ভয়াবহ। আগামী মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এই বিয়ে আজকে, এই মুহূর্তে, এই কাপড়ে হইতে হবে। না কানতেছস তো কাইন্দা নে, আজকে তোর বিয়ে, আজকে শুধু তুই কানবি আর সারা জীবন আমার কান্নার ব্যবস্থা করবি। ঠিকই বলছিস, তুই সারা জীবন কানবি, কারণ জীবনেও আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব না এবং তোকে আমি স্বামী হিসেবে কোনো মর্যাদা দিব না। আমি তোর সামনে ঠিকই সুন্দর করে সেজেগুজে ঘুরে বেড়াবো, তুই আমাকে চোখ দিয়ে দেখবি কিন্তু স্পর্শ করার সাহস পাবি না। তোরে স্পর্শ করার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ তোরেও সারা জীবন বউ হিসেবে আমি মানবো না। তোর আমাকে স্বামী হিসেবে মর্যাদা দেওয়ার দরকার নাই। আমার মতো সুন্দর ছেলেরে মর্যাদা দেওয়ার মতো সুন্দর মেয়ের কোনো অভাব নাই। তোরে আমি চ্যালেঞ্জ করতেছি, তোর সামনে আমি অন্য মেয়ের হাত ধরে ঘুরবো, ওই মেয়ের সাথে প্রেম করব, ওই মেয়ের স্ত্রীর মর্যাদা দিব, তুই দেখবি আর জয়লাপুরে মরবি। আরে যা যা, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তো দেখবো না জ্বলবো না, কারণ আমি তো তোর সাথে সংসারই করবো না। সময় সুযোগ বুঝে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালাবো। দরজা জানলা খোলা আছে, তুই যেদিক দেখো সেদিক দিয়ে চলে যা, তোর বয়ফ্রেন্ডের সাথে পালায় যা। আর বউ পালায় গেলে মানুষ তো কান্দে, আমি হাসবো, নাচবো, গাইবো, ফুর্তি করবো, এমনকি বউ পালানো উপলক্ষে আমি পার্টি দিব বন্ধুদের। মাত্র আমার বিয়ে হয়েছে, আমি যদি এখন পালায় যাই তাহলে সব দোষ আমার ঘাড়ের উপরে পড়বে। আমি তো সেটা চাই না, আমি সময় সুযোগ বুঝে পালাবো যাতে সমস্ত দোষ তোর ঘাড়ের উপর পড়ে। ও বুঝছি, সেই সময় সুযোগ আসতে আসতে তুমি আমার দিয়ে একটা বাচ্চা পয়দা করাবা, তারপরে এই সংসারে পার্মানেন্ট হবা, তাই না? সেই সুযোগ আমি তোকে দিব না শয়তান। খবরদার, তুই আমার কাছে আসবি না, আমার থেকে দূরে দূরে থাকবি। আমি তোর থেকে দূরে না, বহু দূরে থাকবো, আর আমাদের মাঝখানে থাকবে এইরকম একটা দেয়াল। কারণ কি জানিস, তোর চেহারা দেখলে আমার বমি আসে। তোর দেখলে আমার বমি আসে। যা, বমি করলে বাথরুমে গিয়ে বমি কর, আমার এখন ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দে। এই কি বলতেছিস উল্টা পাল্টা? আমি তোকে ঘুমাইতে দিব মানে? তুই আমার বিছানা থেকে নামলেই আমি আরাম করে ঘুমাইতে পারি। আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি, যা। অসম্ভব, আমি জীবনে কোনোদিন বিছানার নিচে ঘুমাই নাই, আমি সারা জীবন বিছানার উপরে ঘুমাইছি। আজকেও আমি বিছানার উপরে ঘুমাবো, তুই ঘুমাবি বিছানার নিচে। আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, আমার বউ আমারে বলে আমি নিচে ঘুমাবো। অসম্ভব, আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। তোর বাড়ি, তোর বিছানা, এই জন্যই তোকে বলছি নিচে নেমে ঘুমাইতে। আমি তো এই বাড়ির গেস্ট, আমাকে সম্মান করে দে উপরে ঘুমাইতে। দাঁড়া, তোরে সম্মান করতেছি, তোরে সম্মান করতেছি আমি। তোর কত বড় সাহস, তুই আমার ঘাড়ে হাত দিছিস, আমাকে স্পর্শ করছিস, শয়তানের বাচ্চা। আমার তুই মারছস, আমি এখন সব ভুলে যাবো গা, তোরে আমি মারব। এই রাজ, কি হয়েছে? এই রাজ, রাজ কি হয়েছে? দরজা খোল। আব্বা, কাঠ ভাঙা নিচে পড়ে গেছে। কি করছস? বাসর ঘরের খাট ভাঙ্গা বলাইছস। বাবা রে, আর যাই করস না করস, সরকারের কথাটা মনে রাখিস। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। তোর দিকে আমার খাট ভাঙছে, তোর দিকে। আলগা খাতিরের দরকার নেই, আমার হাত আছে, আমি নিতে পারবো। রাখো, আবার দিতেছে। আব্বা, রান্না তো খুবই ভালো হয়েছে, নতুন বুয়াকে পার্মানেন্ট করে দাও। নতুন বুয়া পাইলি কই? রান্না তো করছে বৌমা। এই জন্যই তো জঘন্য খাবার। ছি ছি ছি, এই খাবার কি মুখে তোলা যায়? আব্বা, এই খাবার মুখে তুলো না। এই খাবার খেলে তোমার পেটে ব্যথা হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ক্যান্সার হবে। অকর্মার ঢেকে কোথাকার। বাপের বাড়িতে বসে বসে ঘোড়ার ঘাস কাটতা, যে রান্না বান্না কিছুই পারো না। জানো না শ্বশুর বাড়ির আসলে জামাইকে রান্না করে খাওয়াইতে হয়? নাকি ভাবছো যে জামাই রাজপুত্র, রাজপুত্রের বাড়িতে যাবা, বিয়ের পরে পায়ের উপর পা তুলে থাকবা? ইচ্ছা তো সেটাই ছিল, কিন্তু আপনার মতো একটা ভাদাইম্মার সাথে বিয়ে হবে সেটা তো আর আমি জানতাম না। একে তো রান্না বান্না কিছুই পারে না, আবার আমারে বেকার ভাদাইম্মা বলতেছে। দাঁড়া, তোর মারে আমি ফোন দিতেছি, যা বলার আমি তারাই বলবো। হ্যালো জামাই বাবাজি, কেমন আছো তুমি? রাখেন আপনার জামাই বাবাজি, আপনি কোথায় আছেন? এক্ষুনি আমাদের বাসায় আসেন, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসতেছি, তুমি একটু শান্ত হও। আসুক, আসার পরে সব রান্না খাওয়ামু তোর মারে। একটু তাড়াতাড়ি চান।
করছি না, সোসার মতো তাও খাইতেছে। জামাই বাবাজি, কি হয়েছে? তুমি যে এরকম জরুরি ভাবে খবর দিলা? সর্বনাশ হয়ে গেছে। আপনার মেয়েরে কি বাড়িতে কাজকর্ম কিছু শিখার নাই, রান্না বান্না শিখার নাই? সে এমন রান্না করছে, সেই রান্না খেয়ে আমাদের বাবা ছেলের দুইজনের বমি করতে করতে শরীর খারাপ হয়ে গেছে। যেহেতু আপনার মেয়ে রান্না বান্না করতে পারে না, আপনার মেয়ের সাথে আমি সংসার করব না। আপনার মেয়েকে নিয়ে যান। আমারও এখানে সংসার করার কোনো ইচ্ছা নেই। মা চলো। চুপ। জামাই বাবাজি, আজকে তো রান্না ভালো হয়েছে, তাহলে আজকে আবার কি নিয়ে গোল মিটিং ডাকছো? আমি কোনো মিটিং ডাকি নাই আম্মা, আপনার মেয়ে ডাকছে, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। কি ব্যাপার বৌমা, কি নিয়ে মিটিং ডাকছো? আলোচ্য বিষয়টা কি? বাবা, আপনি তো জানেন এখন যুগ বদলাইছে। এখনকার যুগের মেয়েদেরকে বাসর রাতেই তাদের কাবিনের টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু আপনার ছেলে এখন পর্যন্ত আমাকে একটা পয়সাও বুঝিয়ে দেয়নি। আপনি আপনার ছেলেকে বলেন আমাকে আমার কাবিনের টাকাটা বুঝিয়ে দিতে, তা না হলে বাবা আমি তার সাথে সংসার করব না। মারে, দেনমোহরের টাকা কি এইভাবে কেউ চায়? আর এইভাবে তো দেয়ও না। বাবা, কেউ চায় না সেটা সমস্যা না, কিন্তু আমার এখন টাকাটা লাগবে, আমি টাকাটা চাচ্ছি। আপনার ছেলেকে বলেন আমার কাবিনের 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিতে, তা না হলে আমি সংসার করব না। আমি সংসার করবো তোর সাথে? আমি সংসার করতে চাইছি, না করলে তুই যা, সংসার করতে হবে না। রাজ, প্রত্যেকটা স্ত্রীর ন্যায্য অধিকার কাবিনের টাকা। ঠিক আছে বৌমা, 1 মিনিট একটু অপেক্ষা করো, আমি তোমার কাবিনের টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও তোমার কাবিনের 10 লাখ টাকা। এবার তোমরা দুইজন মিলেমিশে সংসারটা করো। কিন্তু বাবা, এই টাকাটা তো আমাকে আপনি দিলেন, আপনার ছেলে তো আর দিতে পারলো না। কিভাবে দিবে আপনার ছেলে? কারণ সে একজন বেকার ভাদাইম্মা, এখন পর্যন্ত বাপের ঘাড়ে বসে বসে খায় বউ নিয়ে। এরকম বেকার ছেলের সাথে তো আমি সংসার করতে পারবো না বাবা। রিয়া চুপ কর, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি মা, বেকারকে বেকার বলছি, ভাদাইম্মাকে ভাদাইম্মা। তাছাড়া তো এই সম্পত্তি তার না, তার বাবার। 2 দিন পর যদি বাবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তার সাথে কোথায় গিয়ে আমি সংসার করবো? গাছতলায়? সরি মা, এরকম বেকার ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি কি তোর সাথে সংসার করতে চাইছি? আর একটা বাজে কথা বলবি না আমার সম্পর্কে, যা বেরো বাড়ি থেকে। এই রাজ, বৌমা কোথাও যাবে না। বৌমা যা বলছে ঠিকই বলছে। বৌমা, তোমার এই সমস্যারও আমি সমাধান করে দিচ্ছি। নাও বৌমা, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার ছেলেকে লিখে দিয়েছি। এখন থেকে সবকিছুর মালিক আমার ছেলে, আমি না। সে চাইলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমি তাকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। বাবা, তুমি এটা কি করছো? ঠিকই করেছি বৌমা, তোমার শাশুড়ি মারা গেছে অনেক আগে। আমার ইদানিং শরীরটা ভালো যায় না, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি জানি তুমি অনেক দায়িত্ববান, আমার কিছু হয়ে গেলে তুমি আমার ছেলেটাকে দেখে রাখতে পারবে। কারণ আমি তোমার ভিতরে তোমার শাশুড়ির অনেক গুণাগুণ দেখেছি। বাবা রাজ, মানুষ বিয়ে একবারই করে, আর তোর যখন বিয়েটা হয়েই গেছে, তুই বৌমার সাথেই সংসারটা কর। বাবা হিসেবে তোর কাছে আমার এটা অনুরোধ। এত কিছুর পরে আর যদি একবারও শুনি তুই সংসার করবি না, আমি তোকে আমার মেয়ে হিসেবে পরিচয় দেব না। কথাটা মাথায় রাখিস। রিয়া, কিছু বলবেন? আমি আপনাকে সরি বলতে এসেছি। হঠাৎ আমাকে সরি বলতে এসেছেন, কারণটা কি? দেখেন, বিয়ের আগে যা হবার হয়ে গেছে, বিয়ের পর এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর
হাজব্যান্ড হিসেবে আপনার সাথে এত বাজে বিহেভ করা আমার ঠিক হয়নি। আপনার কথার মধ্যে কেমন জানি একটা অন্যরকম আভাস পাচ্ছি। হঠাৎ করে এত বদলে গেলেন কেন? নাকি এটা আমাকে অপমান করার নতুন কোনো প্ল্যান? না না, আর কোনো প্ল্যান নেই। আসলে আপনার সাথে আমি সংসার করতে চাই, আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, সারা জীবন দুজন এক ছাদের নিচে বাঁচতে চাই। তাই সব কিছু ভুলে গিয়ে আপনাকে সরি বলতে এসেছি। এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমরা তো অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙতে, কিন্তু দেখেন আমরা কি পেরেছি বিয়েটা ভাঙতে? আসলে হাজব্যান্ড ওয়াইফের জোড়া আল্লাহ উপর থেকে লিখে রাখেন। আমরা দুজন দুজনের ভাগ্যে আছি, এই জন্য আমরা একসাথে হয়েছি। আর তাছাড়া আপনাকে বিয়ের পর আমি বাবার চোখে মুখে যে আনন্দ দেখেছি, মা মারা যাওয়ার পর বাবাকে এত খুশি আমি কোনোদিন দেখিনি। আমি আমার বাবার এই খুশি, আনন্দ, হাসি মাখা চেহারাটা মাটি করে দিতে চাই না। বাবাও যেহেতু চায়, তাই সব কিছু ভুলে গিয়ে আমি আপনার সাথে সংসার করতে চাই। কিন্তু আমি চাই না। কেন? কারণ আমি এখনো আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। স্বামী হিসেবে আমি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। আমাকে মাফ করবেন, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে অন্য কিছু করতে পারবো না। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন। আমি তাকে ছাড়া সত্যিই বাঁচবো না। সত্যি আপনি এটাই চান আমি আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবো? হ্যাঁ, আমি সত্যিই এটা চাই। প্লিজ আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন। আমি জানি আপনি ছাড়া এটা কেউ পারবে না। জোর করে জমি দখল করা যায়, মানুষের বাড়ি ঘর দখল করা যায়, অর্থ, সাম্রাজ্য, বিত্ত দখল করা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। আপনি যেহেতু মন থেকে আমাকে আপনার স্বামী হিসেবে মানতে পারছেন না, আমিও জোর করে আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আগামীকালকে রেডি থাকবেন, সকালে বাসার সবাইকে বলবো আমরা হানিমুনে যাচ্ছি, তারপর আমি আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবো। সাবধানে যাইস, ভালো মতো যা। তোমাদের জন্য কি আনবো বাবা? কিচ্ছু আনতে হবে না, তোরা সহি সালামতে ফিরে আয়, সেটাই আমি চাই। রিয়া, জামাই বাবাজির খেয়াল রাখবি, সব সময় ওর হাত ধরে থাকবি, কখনো জামাই বাবাজির হাত ছাড়বি না। বাবাজি, তোমরা রওনা দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। আর আমাকে তো যেতে হবে, কতদিন তোমাদের এখানে থাকলাম। হ্যাঁ বাবা, রওনা হয়ে যা। রোহন ভাই, আপনি কি সত্যি সত্যি রিয়াকে ভালোবাসেন? শুধু ভালোবাসি না, রিয়াকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই নেন, আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম। রিয়াকে সারা জীবন সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, দেখে শুনে রাখবেন। তাকে কোনোদিন কষ্ট দিয়েন না, দুঃখের ছায়াও যাতে তাকে স্পর্শ না করতে পারে সেই খেয়াল রাখবেন। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, তোমার ভালোবাসার মানুষের হাতে আমি তোমাকে তুলে দিতে পেরেছি। আজকে নিজেকে খুব বড় দায়িত্ববান মানুষ মনে হচ্ছে। ভালো থেকো, সুখে থেকো,
নিজেকে দেখে শুনে রেখো, আর যে কোনো সময় যদি আমাকে প্রয়োজন হয় জানিও, হাজির হয়ে যাব। রিয়া, তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। রোহন ভাই, রিয়াকে নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার রাজ, থ্যাংক ইউ। কি ব্যাপার রিয়া, দাঁড়ায় গেলে যে? আমি তোমার সাথে যাব না রোহন। কি বলছো তুমি? তুমি কেন আমার সাথে যাবে না? কারণ আমি বিবাহিত, আমি রাজের স্ত্রী। আমি তোমার আগে সেই রিয়া নেই। আমি বুঝতে পারছি আমি কাজটা কত খারাপ করছি। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই তাহলে সে খুব কষ্ট পাবে, আমার মা কষ্ট পাবে, আমার শ্বশুর কষ্ট পাবে। এতগুলা মানুষের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সুখে থাকতে পারবো না রোহান। আমি তোমার হাত ধরে চলে গেলে এই সমাজের মানুষ আমাকে চরিত্রহীন মেয়ে মনে করবে, আমার মাকে বাজে কথা বলবে। আমি মেয়ে হয়ে আমার মায়ের এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমি আজকে এটা বুঝতে পেরেছি, একটা বিবাহিত মেয়ের স্বামী ছাড়া তার আর কেউ আপন না। আমার স্বামীর ঘরে আমি যেমন আছি খুব ভালো আছি, তোমার সাথে গিয়ে যে আমি ভালো থাকবো এটার তো কোনো গ্যারান্টি নেই। আমি তো ভালোবেসে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছো। তাই এই মুহূর্তে আর তোমার সাথে না, আমি আমার স্বামীর সাথে যাব। আমি আমার স্বামীর সাথে সংসার করব, জীবনে যতটা দিন বাঁচবো তার হাত ধরে বাঁচবো। আমাকে কি একবার মাফ করে দেওয়া যায়?